নমস্কার। আজকে একটি নতুন ক্লাসে আবার তোমাদের স্বাগত। যারা আমার দর্শক বন্ধু আছো তাদের সবাইকে আমার অনেক আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন এবং শ্রদ্ধা জানিয়ে, যারা বড়রা আছো তাদেরকে জানিয়ে আজকে আমার ক্লাসটা শুরু করব। তো দেখতে দেখতে সেদিনকে একটা উইকেন্ড শেষ হলো, আবার একটা উইকেন্ড চলে এলো। যারা উইকেন্ড এনজয় করার জন্য প্রস্তুত আছো তাদের জন্য ডেফিনেটলি সুখবর, যাদের কাছে সুযোগ আছে উইকেন্ড এনজয় করার। অনেকের কাছে, অনেক বাড়িতে শরীর খারাপ, তাদের সুযোগ নেই, তাদের কিছু শনিবার রোববার কোনো জ্ঞান নেই এই মুহূর্তে। তাদের প্রতি আমার সহানুভূতি এবং তাদের প্রতি ভগবানের কাছে আমার প্রার্থনা অবশ্যই থাকবে, তারা যেন সবাই সুস্থ হয়ে ওঠে। তো এই জানিয়ে আজকে আমার ক্লাসটা শুরু করব। তো প্রত্যেক দিনের এক একটা নতুন নতুন অভিজ্ঞতা, প্রত্যেক দিনের নতুন নতুন ঘটনা আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে, এখন লাস্ট 2-3 মাস ধরে যে সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, প্রত্যেকটা মুহূর্তে কিছু কিছু নতুন জিনিস শিখছি, নতুন অভিজ্ঞতা হচ্ছে। তাতে কিছু নেগেটিভ অ্যাসপেক্টও আছে, তাতে পজিটিভ অ্যাসপেক্ট তো প্রচুর আছে। তো যাই হোক, প্রত্যেক দিনের এক এক দিনের এক এক দিন মনে হচ্ছে যেন প্রত্যেক দিনের নতুন দিন। নতুন দিন তো অবশ্যই, এবং নতুন দিনে যেন শেখার কোনো শেষ নেই, এরকম একটা অবস্থার মধ্যে আমি আছি। এবং আজকে যেটা আমি আমার ক্লাস শুরু করার আগে কিছু কথা আমি তোমাদেরকে বলে শুরু করতে চাই। যেটা আমি দেখছি, যে জীবনটাকে যদি আমরা খুব সহজভাবে সরলভাবে নিই, একদিক দিয়ে যদি সহজ সরলভাবে নিই সেটা যেমন একদিক দিয়ে খুব ভালো, আবার যদি জীবনটাকে খুব ক্যাজুয়ালি মানে মানে আন্ডার এস্টিমেট করি সবসময়, আর চলছে চলুক, চলে যাচ্ছে চলুক, ভবিষ্যৎ নিয়ে যদি চিন্তা না করি, বা ভবিষ্যতে আমি কী করতে চলেছি, কী করতে চলেছি, বা কোনো কিছু করার আগে 10বার চিন্তা না করে যদি কোনো কাজ করে থাকি, যেটা আমার একদম পার্সোনাল অভিজ্ঞতা আছে, এবং আমি চোখের সামনে দেখতে পাচ্ছি একটা জিনিস, যে একটা স্টার্ক ডিফারেন্স বিটুইন আ সাকসেসফুল ম্যান অ্যান্ড অ্যান টোটালি আনসাকসেসফুল ম্যান। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ সাকসেসফুল ম্যান অ্যান্ড আনসাকসেসফুল ম্যান, মানে আনসাকসেসফুল ম্যান, মানে এটার মধ্যে ডিফারেন্সটা কতটা, সেটা কিন্তু আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? সাকসেসফুল ম্যান যারা আজকে এরা জীবনে খুব সাকসেস অর্জন করছে, বা যারা আজকে সাকসেসের চূড়ায় দাঁড়িয়ে, বা যারা আজকে মানে কি বলবো, যারা আজকে প্রত্যেকটা মুহূর্তে তাদেরকে আপডেট করে ফেলেছে, এবং তার তার রিওয়ার্ড, জীবনের লড়াইয়ে যে রিওয়ার্ডটা তারা পাচ্ছে, তারা কিন্তু আজকে সেটা কিন্তু লটারি হিসেবে পায়নি। তারা একটা সময় ভীষণ কষ্ট করেছে। আমি এই কথাগুলো কিন্তু বলছি আমার থেকে যারা জুনিয়র আছে তাদের উদ্দেশ্যে, যারা আজকে সেই লাইফটায় আছো, যে লাইফে একসময় আমিও ছিলাম। অনেক সময় নষ্ট করেছি আমি, অনেক ওয়েস্টেজ অফ সময়, মানে আমার জীবনের ওয়েস্টেজ অফ টাইম অনেক আছে, এবং এমন কিছু জিনিসের মানে পিছনে আমি সময় নষ্ট করেছি যেগুলোর কোনো মিনিংলেস, যেগুলো কোনো মানেই ছিল না, যেগুলোর কোনো মিনিংলেস মানে উদ্দেশ্য ছিল আর কি। সেই সমস্ত জায়গার পিছনে সময় নষ্ট হচ্ছে, যে কোনো কিছু হতে পারে। আর আরেকটা হচ্ছে কন্ট্রোল ইয়োর সেলফ, মানে কন্ট্রোলিং ইয়োর সেলফ, মানে নিজেকে সংযম করে রাখা, নিজেকে কন্ট্রোল করা, নিজের আবেগকে বা নিজের ইমোশনকে কন্ট্রোল করা, এটা কিন্তু ভীষণভাবে জরুরি। এটা আমি আমার জুনিয়রদের ক্ষেত্রে আজকের দিনে দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম ইয়াং ছেলে মেয়ে, আমি ছেলেদের কথাই বলছি কারণ আমি চোখের সামনে যেটা দেখছি, ছেলেদের বেশি দেখছি। মেয়েরা কিন্তু অত্যাধিক বুদ্ধিমত্তার পরিচয়, মেয়েদের যদি স্ট্যাটিস্টিক্স যদি হাঁটা যায় তাহলে দেখা যাবে মেয়েরা কিন্তু অনেক বুদ্ধি করে চলে। মেয়েরা জানে কখন কোন সময় কী কাজটা করতে হবে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা কিন্তু অনেক কম দেখা যায়। ছেলেরা কিন্তু মেয়েদের তুলনায় মেয়েরা যেমন অনেক কিছু চিন্তাভাবনা করে কাজ করে, কোন জায়গায় গেলে বেশি বেনিফিট পাওয়া যাবে, কোন জায়গায় গেলে কোন সময়টা, কোন জায়গাটা, কোন মানুষটা ঠিক, কোন মানুষটা বেঠিক, তারা যেমন এটা জাজ করতে পারে। ছেলেরা কিন্তু সেই জিনিসটা করতে পারে না, যে যাই হোক। তো সেটা একটা আলাদা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। তো আমি দেখছি, এই যে আমি সাকসেসফুল ম্যান আর আনসাকসেসফুল ম্যানের কথাটা যেটা বললাম, কেন বললাম, যারা আজকে সাকসেসের চূড়ায় যারা বসে, তারা কিন্তু একটা সময় জীবনে বহু কষ্ট করেছে, বহু স্যাক্রিফাইস করেছে। স্যাক্রিফাইস না করলে কিন্তু জীবনে উন্নতি হয় না, এটা আজকে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কোনো কিছু একটা কাজ যদি আমি উদ্দেশ্য নিয়ে করতে থাকি, সেটাকে যদি আমি ধরে না রাখতে পারি, সেটাকে যদি আমি মানে সেটার প্রতি যদি আমি কনসেন্ট্রেশনটা বজায় রাখতে না পারি, বা সেটাকে যদি খাপছাড়াভাবে ছেড়ে ছেড়ে দিই, বা সেটাকে যদি আমি সেটার জায়গায় যদি অন্য কিছু চিন্তা করি, তাহলে কিন্তু কোনো জিনিসটাই আমি জীবনে কোনো সফল হতে পারবো না। সফল হওয়ার পেছনে দুটো কারণ হচ্ছে, একটা
সফল হওয়ার পেছনে আমার মতে দুটো মেন কারণ হচ্ছে, ফার্স্ট অফ অল নিজের আবেগ বা নিজের ইমোশনকে, যে কোনো ক্ষেত্রে সে কোনো মানুষের পিছনে হোক, তার প্রতি ইমোশন, মানে আমি একজনকে দেখলাম বা আমি একজনের সাথে আলাপ হলো, সে আমার মনের মধ্যে এমনভাবে গেঁথে গেল, আমার সব কাজ আমি ভুলে গেলাম, সব কিছু আমি একদম মানে সেই জায়গা থেকে মানে এমনভাবে কনসেন্ট্রেট করলাম, আমার মেন যে কাজগুলো সেগুলো সব আমি ভুলে গেলাম, সেগুলো একদম মানে মানে জলে ভাসিয়ে দিলাম, গা ভাসিয়ে দিলাম আর কি, এরকম। আবার যেমন আবেগটাকে যেমন কন্ট্রোল করা খুব দরকার। সেকেন্ড হচ্ছে একটু ক্যাজুয়াল হতে হবে, যেটা সব কিছু সিরিয়াসলি নিলে চলবে না। মানে আমি যেন যে জিনিসটা দেখলাম সেটা যদি নেগেটিভ হয়, তাহলে সেটাকে নেগেটিভটা কিন্তু খুব তাড়াতাড়ি ভুলে যেতে হবে। সেটা থেকে পজিটিভ জিনিসগুলোকে যদি নেওয়ার থাকে, সেটা থেকে পজিটিভ জিনিসগুলোকে আমি ফিল্টার করে নিয়ে সেই পজিটিভ দিকে কিন্তু এগিয়ে যেতে হবে। পুরনো জিনিসের মধ্যে বা পুরনো অভিজ্ঞতাকে ধরে রাখলে চলবে না। এগুলো আমার পার্সোনাল কিছু, আমি মানুষকে দেখেছি চোখের সামনে, সব কিছু যে আমার অভিজ্ঞতা আমার নিজের ক্ষেত্রে হয়েছে সেটা না, আমি অনেককে দেখেছি যারা সাকসেস হয়েছে, তারা কিন্তু প্রথম কথা নিজের লাইফে তারা অন্য যাই কিছু করুক, যখন যে জিনিসটা নিয়ে তারা পড়াশুনো করেছে বা যে জিনিসটা তারা কেরিয়ার প্ল্যান হিসেবে চুজ করেছে, সেই জিনিসটাই কিন্তু তারা ধরে রেখেছে, হোল্ড করে রেখেছে, এবং তাদের মধ্যে একটা টার্গেট সেট করে রেখেছিল যে আমরা যত কষ্ট হোক আমাকে এই জায়গাটা অ্যাচিভ করতে হবে, তার জন্য আমাকে যে কোনো কিছু ভাবে, যে কোনো প্রকারে সেই ভাবে আমি সেটার জন্য স্যাক্রিফাইস করতে পারি। এইটা কিন্তু হাইলাইট হয় না। আমাদের হাইলাইট হয় কি, আমরা একটা ছেলেকে দেখছি বা একটা মেয়েকে দেখছি যে সে প্রচুর কিছু করছে, সব কিছু করছে, সে ড্রিঙ্কস করছে, সে স্মোক করছে, সে উল্টোপাল্টা কাজও করতে পারে, সে ক্যারেক্টার ওয়াইজ সে ভালো নাও হতে পারে, কিন্তু সে জীবনে সাকসেসফুল হচ্ছে। তার কারণটা কি, সে একটা জিনিস করছে, সেটা হচ্ছে যে সে যাই করুক, সে কিন্তু নিজের এমটাকে ধরে রেখেছে যে আমাকে এই কাজটা করতে হবে এবং আমি এই জায়গাটা ডিসিপ্লিন রাখবো নিজে, আর বাকি যা কিছু করি। আর এখন সমাজ কিন্তু এই ধরনের ছেলেমেয়েকে বেশি পছন্দ করে, এই ধরনের মানুষকে কিন্তু সমাজ বেশি গুরুত্ব দেয়, আদার দেন ইমোশনাল যারা আছে। ইমোশনালি যারা চিন্তা ভাবনা করে বা যারা ভালো মন্দ সবসময় বিচার করার চেষ্টা করে, যারা এদিক ওদিক চিন্তা করে, কেউ কিছু তোমাকে বললো বা আমাকে যদি কেউ কিছু বলে, আমার মনের মধ্যে গেঁথে যায় যে এই লোকটা কেন আমাকে এই কথাটা বললো, আমার দিকে কেন ফিরে তাকালো না, আমাকে দেখে কেন পাত্তা দিল না, বা আমার সঙ্গে কথা বলার সময় সে একটু খারাপভাবে ব্যবহার করলো। খারাপ ব্যবহার চট করে কেউ করে না এখনকার দিনে, যাই হোক সামনাসামনি, কেন সে ইনডাইরেক্টলি আমাকে ছোট করছে, এইসব নিয়ে যদি পড়ে বসে থাকি, তাহলে কিন্তু আমার জীবনে আসল কাজগুলোই আমি করতে পারবো না, আমি উন্নতি করতে পারবো না। তো মাথায় রাখতে হবে বন্ধুরা, ছোট বন্ধু যারা আছো, আমার দুনিয়ার যারা আছো, তোমরা যে পথে, যে লাইনে, যেভাবে কেরিয়ারটাকে চুজ করছো, কেরিয়ার লাইনটাকে চুজ করছো, আগে তোমাদের নিজেকে গোছাতে হবে, আগে নিজেকে তৈরি করতে হবে, আগে নিজেকে মানুষ করতে হবে ঠিকভাবে, এবং নিজের জায়গাটাকে আগে একদম সলিড করে রাখতে হবে, যেখান থেকে আমি সব কিছু করতে পারবো, মানে আমি নিজের কেরিয়ারটাকে তৈরি করতে পারবো, পয়সা রোজগার ভবিষ্যতে করতে পারবো। আমাকে আগে নিজেকে সাউন্ড হতে হবে, নিজের ক্যারেক্টারটাকে ভালো বিল্ড করতে হবে, ভালোভাবে পড়াশুনো করে নিজের কেরিয়ারটাকে গুছিয়ে নিতে হবে, তারপরে আমি সব কিছু করবো। যে জিনিসটা আনফর্চুনেটলি আমার ক্ষেত্রে কিন্তু একদম রিভার্স হয়েছে। আমি কিন্তু নিজের কেরিয়ারটাকে, যেমন আমি ফেল করতে 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 অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। একটা কথা কি জানো তো, যে যারা ফেল করে, অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ফেল করে তাদের থেকেও কিন্তু অনেক কিছু, যারা ফেল করে অনেস্টলি কিন্তু চিন্তা করে যে হ্যাঁ আমি ফেল করলাম, কেন ফেল করলাম। এখন যেমন আমি চিন্তা করি, যখন অ্যানালাইসিস করছি নিজের ফেলিওরগুলো বা নিজের প্রবলেমগুলো, আজকে নিজের পাস্ট, আমার যে জীবনের যে পুরনো ঘটনাগুলো আমি যদি অ্যানালাইসিস করে দেখি, তাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে দোষটা কিন্তু আমার। আমি কিন্তু আই এম দ্য সোললি রেসপন্সিবল ফর দিস, ফর দ্যাট কাইন্ড অফ ফেলিয়ার্স। দ্যাটস ওয়াই আজকে এই পজিশনে আমি আছি। আজকে আমি যে পজিশনেই থাক না কেন, যা কিছু করি, অনেক পিছিয়ে আছি, আমার যে জেনারেশন তার থেকে আমি অনেক পিছিয়ে আছি। কেন? আমি ঠিক সময় ঠিক কাজটা করিনি, যে সময় যে কাজটা করা দরকার ছিল, যে সময় যেটা নিয়ে চিন্তা করার দরকার ছিল সেটা করিনি, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেরিয়েছি, এবং উদ্দেশ্যহীন কিছু জিনিসের প্রতি আমি কিছু জিনিস বলবো, পেছনে দৌড়ে গেছি, যেগুলো মিনিংলেস, যেগুলোর পিছনে দৌড়ানো, যেগুলোর কোনো মানে ডেস্টিনেশন নেই, যেগুলোর প্রতি দৌড়ানো করতে, যেগুলো মিনিংলেস উদ্দেশ্য, যেগুলো অবজেক্ট যাকে বলি আমরা ইংলিশে, মানে যেগুলোর কোনো পাওয়ার, আমার কোনো মানে সম্ভাবনা নেই, সেই সমস্ত জায়গায় দৌড়ে গেছি, এবং এমন জায়গায় সময় নষ্ট করেছি, সেখানে মূল্যবান সময় নষ্ট করেছি, যে সময়টা আমার কেরিয়ারটা তৈরি করার সময় ছিল সেরকম। তো যাই হোক, এই ধরনের কাজ করলে কিন্তু লাইফে
ফেল করতে বাধ্য এবং সিভিয়ারলি ফেল করতে বাধ্য। আজকে চোখের সামনে আমি অনেক সাকসেসফুল পার্সনকে দেখছি, যেমন সাকসেসের চূড়ায় তারা, আমি একটু আগে ভিডিওর শুরুর আগে যেটা বললাম, তারা চূড়ায় তারা দাঁড়িয়ে আছে। আবার অনেক আনসাকসেসফুল পার্সনকেও দেখছি, ডিজলিউট, ফ্রাস্ট্রেটেড, তাদেরকেও দেখছি চোখের সামনে। এর মধ্যে আনফর্চুনেটলি কিছুটা আমিও পড়ি, যে তাদের কাছে কিছু করার নেই, চোখের সামনে যে দেখছে ফেলিওরগুলো চোখের সামনে দাঁড়িয়ে মাথা হেড করে শুধু তাকে বাড়িতে চলে আসতে হচ্ছে। যেমন একটা ক্রিকেটে যে একটা ব্যাটসম্যান যখন প্রত্যেক দিন যদি সে 0 রানে আউট হয়ে, যদি প্রত্যেকটা ইনিংসে 3-4 ইনিংসে 0 রানে আউট হয়ে, যেমন সেই প্যাভিলিয়নের দিকে মাথা নিচু করে ব্যাট নিয়ে ফিরে আসে, অনেক ক্ষেত্রে আমাকেও আমার লাইফে আমি দেখেছি, আমাকে যখন বাড়ি ফিরতে হয় মাথা নিচু করে, অনেক সময় কোনো স্তরের জীবনে সব কিছু ফেল করে গেলাম, মানে মাথা নিচু করে একটা 0 রান করে যেন আমি বাড়িতে ফিরছি, দিনের পর দিন এই জিনিসটা হচ্ছে। যাই হোক, এটা কিছু করার নেই, একটা সময় এত কিছু করে ফেলেছি, এত ভুল করে ফেলেছি, তার খেসারত তো আমাকে দিতে হবে, তার প্রাইস তো আমাকে পে করতে হবে। তো এই জায়গাগুলো থেকে যাতে তোমরা সাবধান হয়ে যাও, যেন আনফর্চুনেটলি যেন কেউ হবে না, হয়তো মানে যেন না হয়। আগে নিজের যেটা উদ্দেশ্য, নিজের যেটা কাজ, নিজের যেটা মানে যেটা করা উচিত, যে সময় যেটা করা উচিত সেই সময় নিয়ে সেটা নিয়ে চিন্তা করো। উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, অতি মানে মানে প্রচণ্ডভাবে আবেগপ্রবণ বা ইমোশনাল হয়ে পড়া কোনো জিনিসের প্রতি, কোনো আমি বলবো কোনো মহিলার প্রতি আসক্তি, মানে এমনভাবে সে হয়তো তোমার কথা চিন্তাই করে না, সে হয়তো তোমাকে নিয়ে চিন্তাই করে না, ওয়ান মিনিটও তোমার জন্য চিন্তা করে না, মানে 1%ও তোমার জন্য, একটা দিনের একটা মুহূর্ত তোমার জন্য চিন্তা, কিন্তু তুমি তার জন্য হয়তো পাগল হয়ে যাচ্ছ, এরকম হতে পারে। এইরকম করলে কিন্তু লাইফে কিন্তু ফেল করতে তুমি বাধ্য, কেউ আটকাতে পারবে না। কিন্তু এটা না করে যদি তুমি তোমার কেরিয়ারে এগিয়ে যাও, নিজেকে কন্ট্রোল করতে পারো, নিজেকে ডিসিপ্লিন করতে, স্যাক্রিফাইস করতে পারো অনেক কিছু, তাহলে কিন্তু জীবনে তুমি সাকসেসফুল হবে। আমি যেমন জীবনে নিজের কেরিয়ারের জন্য আমি অনেক কিছু মানে আমি কিন্তু স্যাক্রিফাইস করতে পারিনি, আমি চেষ্টা করেছি, কিন্তু সেই জায়গাটাকে ধরে রাখতে পারিনি, সেটা একটা ফেলিওরের মূল কারণ। আর আজকে আমার কিছুটা থিঙ্কিং পাওয়ার উন্নতি এই কারণে হয়েছে, আমি বলছি আজকে আমি যে পজিশনে আছি, অনেক বেটার পজিশনে আমি আছি। তার কারণ আমি বলি, আগে যেটা হতো বেশ কিছুদিন আগে, যে আমি যখন দেখতাম আমার প্রত্যেকে যারা সাকসেসফুল পার্সন, তাদেরকে দেখে আমার একটু রাগ হতো, ফ্রাস্ট্রেশন হতো, কিন্তু এখন সেটা হয় না, আনন্দ হয়, ভালো লাগে, এবং আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি যে হ্যাঁ, আর তারা যে কষ্টটা করেছে, তারা সেই কষ্টটা তো আমি করিনি, আমি সময়টা নষ্ট করেছি, তাহলে আমি এই কারণে সাকসেসফুল হইনি। আমার মধ্যে ক্যাপাবিলিটিস আছে, আমার মধ্যে ইনগ্রেডিয়েন্টস আছে বড় হওয়ার, আমার মধ্যে সাকসেসফুলের হওয়ার সমস্ত রকম মানে রসদ মজুদ ছিল, কিন্তু আমি সেটাকে ইউটিলাইজ করিনি, বা সেটাকে অ্যাপ্লিকেশনে আনিনি, জাস্ট ওই অ্যাসেটটুকুই ছিল, সেটুকুই, কোনো কিছু আমি ইমপ্লিমেন্ট করিনি। তাহলে আমি বড় হব কী করে, আমি চিন্তা করবো কী করে, আমি মানে সাকসেসফুল হব কী করে, আমি যদি কিছু চেষ্টাই না করি তাহলে আমি হব কোত্থেকে, তাহলে আমাকে একটা জায়গাতেই পড়ে থাকতে হবে। যাই হোক, তো এইসব কথা বলে এখন আর লাভ নেই। তো এগুলো আমি জাস্ট বললাম যাতে আমার মতো, আমি এগুলো একটুখানি, তোমরা যারা আমার ভিডিও দেখো, বা যারা আমাকে বিশ্বাস করো, বা যারা দাদা দাদা বলে আমাকে সম্মান দাও, যদি এরকম কারুর যদি এরকম কিছু হয়ে থাকে, যেটা মনে হচ্ছে হয়তো তোমার বিবেক বলছে যে তুমি এই জিনিসটার পিছনে দৌড়ে ঠিক করছো না, সেটা কিন্তু তোমরা বন্ধ করে দাও, একটু কন্ট্রোল করো নিজেকে। যেটা আমি পারি না সেটাই আমি তোমাদের বললাম। এখন আমি হয়তো অনেক কিছু শিখেছি, বা অনেক দেরি হয়ে গেলেও বুঝতে চেষ্টা করছি যে হ্যাঁ, আমি এই কারণে ফেল করেছি, ওই জন্য দুঃখ হয় না। আর কমপ্লেন করাটা বন্ধ করছি, যেটা আমি করতাম আগে খুব, সে ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, পার্সোনাল লাইফের সমস্ত প্রবলেম অনেক কিছু বলতাম, আমি বন্ধ করে দিয়েছি। আমি জানি এখানে এই জগতে কেউ তোমার বন্ধু না, এই পৃথিবীতে সবাই নিজের ধান্দা, নিজের উদ্দেশ্য, এবং নিজের সে তো যে বন্ধু হোক আর যেই হোক, মহিলাদের ক্ষেত্রে এটা বেশিভাবে প্রযোজ্য, আমি দেখেছি লক্ষ্য করে। সে নিজের যেটুকু প্রয়োজন, সেটুকু প্রয়োজনেই তোমার সাথে সে দরকার পড়লে কথা বলবে, নাহলে কথা বলবে না। ছেলেদের ক্ষেত্রে তো অবশ্যই, মেয়েদের ক্ষেত্রেও যেমন আছে, ছেলেরাও সেরকম হয়, সমাজটাই এরকম। সমাজটা কিন্তু তোমাকে কেউ 1 পয়সা এক্সট্রা সময় দেবে না দরকার ছাড়া। ভালোবাসা, বন্ধুত্ব মানে খুব ভাগ্য করে পাওয়া যায়, সবাই চেষ্টা করলেও সেটা পায় না। সবার সঙ্গে চেষ্টা করে বন্ধুত্ব করা যায় না, সবার সঙ্গে চেষ্টা করে ভালোবাসাও পাওয়া যায় না, জোর করে কিছু আদায় করা যায় না, হয়ে যেতে পারে ডেফিনেটলি। সো তোমাদেরকে প্র্যাকটিক্যাল হতে হবে, যেটা প্র্যাকটিক্যাল হলে যেটা তোমার কাজ সেটা তোমাকে করে যেতে হবে, যেটা তোমার ডিউটি সেটা তোমাকে মুখ বুঝে করে দিতে হবে, যেটা পাওনি
তুমি একা মনে হচ্ছে পৃথিবীতে, তুমি একা আছো, তো একা, ঠিক আছে, ভগবান সেইভাবে তোমাকে সেই দায়িত্ব দিয়েছে, তোমাকে, তোমার উপরে ভগবান আছে। এবং আমি আমার মা বাবাকে, আমি পার্সোনালি যদি বলি, আমার মা বাবা মারা গেছেন, দুজনেই মারা গেছেন প্রায় 10 দিনের ব্যবধানে, 11 দিনের ব্যবধানে, 2020 সালে। আজকে সে 4 বছর কমপ্লিট হতে চললো, প্রায় এই ডিসেম্বরে 4 বছর কমপ্লিট হবে। তো বেশ কয়েকদিন হয়ে গেল। তো আমার বাবা আমাকে, আমার উপর এই যে কথাগুলো আমাকে বলতেন, আমার বাবার সাথে অনেক কিছু ব্যাপার নিয়ে একটু মানে রাফ একটা সিচুয়েশন তৈরি হতো সবসময়। তারা শেষ জেগে গিয়ে যখন যে কথাগুলো, আজকে কিন্তু সেই কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। এই কারণে আমি ভগবানকে বিশ্বাস করতে শুরু করেছি যে হ্যাঁ, আমি যে ভুলগুলো করেছি তার খেসারত আমাকে ভগবান কিন্তু এখন বুঝিয়ে দিচ্ছে। আর আজকে দাঁড়িয়ে যে যারা ভুল করছে তাদেরকেও কিন্তু একদিন সেটা বুঝতে হবে, এটাই হচ্ছে মেন কথা। তারা কিন্তু, আমরা যখন কোনো ভুল করি বা অন্যায় করি তখন কিন্তু আমরা নিজের চোখে সেই অন্যায়টাকে দেখতে পাই না, এটাই হচ্ছে মেন প্রবলেম। যাই হোক, এবার আমরা অনেক বক্তৃতা দিলাম, নেক্সট দিনকে আরও অনেক কিছু বলবো হয়তো, অনেক ব্যাপারে ছোট ছোট করে। তো এবার আমার ক্লাসে আমি ফিরে আসছি। তো আমি যে ক্লাসটা নিয়ে আলোচনা করছিলাম, ইপিএফের একটা পার্ট, মানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিমের একটা পার্ট, যেটা হচ্ছে ইডিএলআই, এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম নিয়ে আমি একটা ওভারভিউ দিয়েছিলাম লাস্ট ক্লাসে। তো এটাতেও আজকে এই ওভারভিউতে থাকবো, একটু ভেতরে ঢুকবো আর কি, জাস্ট একটু ডিটেলসে আলোচনা করবো। সেটা হচ্ছে যে আজকের দিনে প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু খুব ইম্পর্টেন্ট। লাইফের একটা কভার, মানে এখন মানুষ জিনিসপত্রের এত বেশি দাম, সমাজটা এত কস্টলি হয়ে গেছে এবং এত গিমিকে ভর্তি হয়ে গেছে, সেখানে চলতে গেলে তোমাকে যেমন তোমার রেগুলার স্টাইল অফ লাইফ, স্ট্যান্ডার্ড লিভিংটাকে যেমন মেনটেন করতে হবে, কিছু কিছু করতে তোমাকে তোমার স্ট্যান্ডার্ড থেকে একটু ওপরে গিয়েও তোমাকে চিন্তাভাবনা করে চলতে হবে। এই সমাজটা এই জায়গায় চলে গেছে। এটা করতে গেলে তোমাকে কিন্তু অ্যাডিকুয়েট অর সাফিসিয়েন্ট তোমার মানে রসদ, মানে তোমার কাছে অ্যাসেট তোমাকে রাখতে হবে। সেক্ষেত্রে কী হয়, মানুষের জীবনে এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মানুষের জীবন তো টোটালি আনসার্টেন, কোনো সার্টেনটি নেই, মানে আমি আজকে আছি কালকে নেই। আর এখন যে ধরনের করোনার পরে যে ধরনের রোগ সমস্ত বেরোচ্ছে, বা যে ধরনের মানুষের শরীর খারাপ হলে মানুষের যদি স্ট্রোক হয় বা কোনো রকম কোনো শারীরিক কোনো সত্যিকারের যদি কোনো মানে সিরিয়াস কিছু ঘটনা ঘটে, অনেক সময় দিচ্ছে না, বিশেষ করে ইয়াং এজের ক্ষেত্রে এই জিনিসটা ঘটছে। সেক্ষেত্রে লাইফ কভারের একটা ইন্স্যুরেন্স টাইপের বা লাইফ কভারের একটা ফেসিলিটি থাকাটা খুব দরকার। এই কথাটা চিন্তা করে বিশেষ করে প্রাইভেট সেক্টর এমপ্লয়িজ, যারা গভর্নমেন্ট সেক্টর এমপ্লয়িজের মতো মাইনে পায় না বা লাইফ বেনিফিটস পায় না, প্রাইভেট সেক্টর এমপ্লয়িজদের who do not enjoy the same benefits as the public sector employees enjoy, সেই কথাটা মাথায় রেখে টু extend the benefit of life insurance to private sector employees, the government has introduced the scheme. That scheme is what? Employees Deposit Linked Insurance Scheme, EDLI, যেটাকে আমরা শর্টে বলি EDLI। ইন 1976, মানে 1976 সালে এই স্কিমটা গভর্নমেন্ট, যারা প্রাইভেট সেক্টর এমপ্লয়িজ আছে তাদের জন্য এই স্কিমটা কিন্তু গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছিল ইপিএফের সাথে। এটা ইপিএফ রিলেটেড, যে ইপিএফে যে মেম্বার হিসেবে যে রেজিস্টার হয়ে যাবে সে কিন্তু অটোমেটিক্যালি ইডিএলআই আন্ডারে কিন্তু পড়ে যাবে, ঠিক আছে, ইডিএলআই আন্ডারে কিন্তু সে পড়ে যাবে। হ্যাঁ, তো মাথায় রাখতে হবে এই ইডিএলআই স্কিমটা কিন্তু এই যখন মিনিস্ট্রি যখন এর ব্যাপারে যখন এই তোমার এই বেনিফিটসের ব্যাপারে যখন ডিসিশন নিয়েছিল, তখন এর মিনিমাম অ্যামাউন্ট অফ বেনিফিটস ছিল কিন্তু 2.5 lakhs। 2.5 lakhs এটা কিন্তু বেনিফিট ছিল, যেটা ধার্য করা হয়েছিল 2018 সালে। মিনিমাম বেনিফিট একটা এমপ্লয়িজ যদি সে চাকরি চলাকালীন বা চাকরিতে থাকাকালীন যদি সে মারা যায়, যদি তার এক্সপায়ারি ঘটে যায় বা ডেথ হয়ে যায়, তাহলে সে কিন্তু তার ফ্যামিলি কিন্তু 2.5 লাখ মিনিমাম কিন্তু সে ডেথ বেনিফিটটা পাবে, ঠিক আছে। এইবার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে এই ইডিএলআই যে স্কিমটা, এই ইডিএলআই স্কিমটা আমি বলেছিলাম কি, এটা মেম্বার যদি ইডিএলআই স্কিম covers all organizations
যেটা আমি একটু আগে বললাম, ইডিএলআই স্কিম কভার্স অল অর্গানাইজেশনস, মানে সমস্ত অর্গানাইজেশনস আন্ডার দ্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড মিসলেনিয়াস প্রভিশনস অ্যাক্ট 1952। যারা এই স্কিমের আন্ডারে যে সমস্ত অর্গানাইজেশন রেজিস্টার, তারা কিন্তু অটোমেটিক্যালি এই ইডিএলআই স্কিমের মধ্যে কিন্তু পড়ে যাবে, দে মাস্ট সাবস্ক্রাইব টু দ্য স্কিম, মানে এই আমি যেটা বললাম পড়ে যাবে না, দে মাস্ট সাবস্ক্রাইব টু দ্য স্কিম অ্যান্ড প্রোভাইড লাইফ ইন্স্যুরেন্স বেনিফিটস টু দেয়ার এমপ্লয়িজ। দিস স্কিম ওয়ার্কস ইন কম্বিনেশন উইথ ইপিএফ, মানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, অ্যান্ড ইপিএস, এমপ্লয়িজ পেনশন স্কিম। তার মানে এই ইপিএফ টোটাল যে প্রভিডেন্ট ফান্ডের যে এই যে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড মিসলেনিয়াস অ্যাক্ট প্রভিশনস অ্যাক্ট 1952 এর আন্ডারে তিনটে পার্ট হলো। একটা হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম মানে ইপিএফ, একটা হচ্ছে এমপ্লয়িজ পেনশন স্কিম, আরেকটা হচ্ছে ইডিএলআই। দ্য অবজেক্টিভ অফ ইডিএলআই, মানে এই ইডিএলআই উদ্দেশ্যটা কি? ইজ টু এনশিওর, মানে এটাকে এনশিওর করা বা এটাকে নিশ্চিত করা that the family of the EPFO members receive the financial assistance in case of the employee's death. In case of employee's death, যদি এমপ্লয়ি মারা যায় হঠাৎ করে, তাহলে কিন্তু তার যে ফ্যামিলি মেম্বার্স আছে, লিগাল হেয়ার্স যারা আছে, তারা কিন্তু এই বেনিফিটটা কিন্তু পাবে এই স্কিমের আন্ডারে যদি সেই এমপ্লয়ি রেজিস্টার থাকে। ঠিক আছে, দেয়ার ইজ নো এক্সক্লুশন আন্ডার দিস স্কিম। এই স্কিমের যদি তুমি ইপিএফের মেম্বার আইডি তোমার একবার ক্রিয়েট হয়ে যায়, তুমি যদি তোমার একটা ইভেন্ট নাম্বার যদি চালু হয়ে যায়, তুমি যদি ইপিএফের মেম্বার হও, তুমি কিন্তু এই স্কিম থেকে বেরোতে পারবে না। এই স্কিমে তোমাকে ঢুকতেই হবে। এটা গভর্নমেন্টের একটা খুব ভালো ইনিশিয়েটিভ আমি বলবো। অবশ্যই আমাদের গভর্নমেন্ট, যে সমস্ত গভর্নমেন্ট আমাদের প্রিভিয়াসলি ছিল, এখন যে গভর্নমেন্ট আছে, তারা অনেক ভালো ভালো স্কিম তারা কিন্তু ইন্ট্রোডিউস করে। আমাদের যারা কারেন্ট মিডিয়া আছে, তারা কিন্তু সব কিছু সবসময় হাইলাইট করে না, ভালো জিনিসগুলোকে হাইলাইট করে না। তাদের নিজেদের ট্যারিফ বাড়াবার জন্য তারা সবসময় এমন জিনিসকে হাইলাইট করতে চেষ্টা করে যেগুলো তাদের এগেনস্টে কথা বললে যেগুলো ইন্টারেস্টিং লাগে, সেই সমস্তগুলো করে। যেমন ভারতবর্ষে এখন মনে হচ্ছে যেন ভারতবর্ষে একটা ইভেন্ট হচ্ছে একজনের বিয়ে, একটা বিয়ের অনুষ্ঠানের শত সেলিব্রিটি, ভারতবর্ষের যত সেলিব্রিটি সব ওইখানে গিয়ে হাজির হচ্ছেন, সবাই ওখানে গিয়ে মানে একটা আধেকমি মতো একটা মনে হচ্ছে, আমার তো তাই মনে হয়। এগুলো একদম সহ্য হয় না। তো ওখানে গিয়ে সবার মানে কাকে দেখছি না, ভারতের যত সিনেমাটিস্ট থেকে আরম্ভ করে, খেলোয়াড় থেকে আরম্ভ করে, মানে সে লয়ার থেকে আরম্ভ করে, তার মানে গ্রেট পার্সোনালিটিস যত আছে সব ওইখানে ঢুকে যাচ্ছে ওই বিয়ে বাড়িতে। এমন কেউ বাদ নেই যে ওই বিয়ে বাড়িতে নেই, মানে এমন কোনো সেলিব্রিটি, শুধু কাদের অভাব আছে ওই বিয়ে বাড়িতে, সাধারণ খেটে খাওয়া মানুষের অভাব আছে, তাদের দেখা যাবে না। কোটিপতি যারা আছে তাদেরকে ওই বিয়ে বাড়িতে দেখা যাচ্ছে। যেমন ভারতবর্ষে একটাই বিয়ে হচ্ছে এরকম মনে হচ্ছে। সে ফেসবুক বলো, টুইটার বলো, হোয়াটসঅ্যাপ বলো, যে কোনো অ্যাডভার্টাইজিং মিডিয়া বা যে কোনো মিডিয়ার যে কোনো জায়গায় ওই একটাই জিনিস দেখাচ্ছে। তো এইগুলো হচ্ছে গিমিক। তো যাই হোক, আমাদের গভর্নমেন্টের অনেক ভালো ভালো স্কিমও আছে। সেই স্কিমটার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্কিমস হচ্ছে, সেটা হচ্ছে ইডিএলআই স্কিম, যেটা দ্য অবজেক্টিভ অফ ইডিএলআই ইজ টু এনশিওর দ্যাট দ্য ফ্যামিলি অফ দ্য ইপিএফও মেম্বার receive the financial assistance in case of death of the employee. ঠিক আছে, নেক্সট হচ্ছে এবার যদি আমি ফিচার্সগুলো বলি, মানে ইডিএলআই যে এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কস ইন্স্যুরেন্স স্কিমের যে ফিচার্স, তার মধ্যে ফার্স্ট এলিমেন্ট যদি কি বলি, ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে যে ইডিএলআই অ্যাপ্লাইজ টু অল এমপ্লয়িজ with a basic salary under rupees 15,000 per month. ঠিক আছে, if the basic salary is above rupees 15,000 per month, the maximum benefit is capped at rupees 6 lakhs. ঠিক আছে, the EDLI applies, ভালো করে শোনো বন্ধুরা তোমরা, EDLI applies to all employees with a basic salary under 15,000 per month. If the basic salary is above 15,000 per month, the maximum benefit is capped at 6 lakhs with effect from 28th April 2021. The EPFO has increased, the ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 28th April 2021। সেটা হচ্ছে কি, এই স্কিমের যে বেনিফিটটা সেটা কিন্তু তারা ইনক্রিজ করেছে। ঠিক আছে, আন্ডার দ্য ইডিএলআই a bonus of rupees 1,50,000 is available. Under the EDLI, a bonus of rupees 1,50,000 is available with effect from 28 April 2021. The bonus has increased to, এটা কিন্তু আরও 25,000 কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে
28/4/2021 থেকে কিন্তু যেটা 1.5 লাখ টাকার একটা বোনাস হতো অ্যাভেলেবেল ছিল এর সাথে, এই বেনিফিটের সাথে, সেটা কিন্তু বাড়িয়ে সেটাকে 1,75,000 টাকা 1,75,000 করা হয়েছে, 25,000 টাকা বাড়ানো হয়েছে। The with effect from 20th April 2021, the bonus has increased to rupees 1,75,000, 1,75,000, ঠিক আছে? The ministry has increased the minimum benefit amount to rupees 2,55,000 in 2,50,000, sorry, 2,50,000 but 2.5 lakhs in February 2018, which has valid for 2 years. And any organization that has more than 20 employees need to register for EPF. এটা তো ইপিএফ এর ক্ষেত্রে যেটা হচ্ছে মানে তোমার বেসিক ফিচার, সেটা হচ্ছে যে ইপিএফ স্কিমের আন্ডারে আসতে গেলে যে কোনো অর্গানাইজেশন সেখানে মিনিমাম 20 জন এমপ্লয়ি তার সেখানে কাজ করতে হবে, তবে সেই ইপিএফ স্কিমের আন্ডারে আসতে পারবে। Therefore, any employee who has an EPF account automatically becomes eligible for EDLI scheme. তুমি যখনই কোনো ইপিএফ এর মেম্বার হয়ে গেলে, যখনই কোনো ইপিএফ এর তুমি আন্ডারে রেজিস্টার হয়ে গেলে, তখন কিন্তু তুমি অটোমেটিক্যালি ইডিএলআই স্কিমের আন্ডারে পড়ে যাবে, ঠিক আছে? There are no exceptions to the insurance coverage provided by EDLI. It protects the insured person around the clock, all around the world, ঠিক আছে? An employee can opt for another group insurance scheme, but the benefits offered must be equal to or more than those offered under EDLI, ঠিক আছে? As per provision of EDLI, the contribution of an employee must be 0.5% employer, মানে এই যে এই EDLI স্কিমের যে টাকাটা, মানে EDLI স্কিমের যে কন্ট্রিবিউশনটা পার মান্থ যেটা দেয়, সেটা কিন্তু এমপ্লয়ি দেয় না, সেটা কিন্তু এমপ্লয়ার দেয়। এমপ্লয়ের হয়ে এমপ্লয়ার কিন্তু সেটাকে প্রোভাইড করে। সেটা হচ্ছে কি, অ্যাজ পার দ্য প্রভিশনস অফ দ্য EDLI, the contribution of an employer must be 0.5% of the basic salary or a maximum of rupees 75 per employee per month, ঠিক আছে? If there is no other group insurance scheme, the maximum contribution is capped at rupees 15,000 per month. If there is no other group insurance scheme, the maximum contribution is capped at rupees 15,000 per month, ঠিক আছে? For all calculations under EDLI, the dearness allowance must be added to the basic salary. For all calculations under EDLI, dearness allowance must be added to the basic salary. যদি dearness allowance না থাকে, যদি তুমি 6 pay কমিশন, ওয়েস্ট বেঙ্গলে যেটা 6 pay কমিশন আছে, সেটা কিন্তু যে বেসিকটা যেখানে ধরা হয় সেখানে কিন্তু টোটালি মার্চ করা আছে, বেসিকটা বেশি থাকে, সেখানে ডিআরএস অ্যালাউন্স অ্যাড করা থাকে, সেটা আমরা দেখতে পাই না। যাই হোক, এক্ষেত্রে কিন্তু সেটা তখন কিন্তু শুধু বেসিকটাই নেওয়া হবে। কিন্তু যদি ইন জেনারেল যদি আমরা যদি বলি, সেটা হচ্ছে ফর অল ক্যালকুলেশনস আন্ডার EDLI, দ্য ডিআরএস অ্যালাউন্স মাস্ট বি অ্যাডেড টু দ্য বেসিক স্যালারি। ওকে, নেক্সট কি, the employees organization should have more than 20 employees to opt for the EDLI scheme, ঠিক আছে? তো এবার মেন হচ্ছে এবার কি যেটা হলো, আমি এখানে আমি এলিমেন্টসগুলো বললাম বা ক্যারেক্টারিস্টিক্সগুলো বললাম EDLI এর। এবার নেক্সট হচ্ছে ডকুমেন্টস, হুইচ আর দ্য ডকুমেন্টস রিকোয়ার্ড ফর পে আউট আন্ডার EDLI, ঠিক আছে? এর জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়। টু প্রসেস দ্য ক্লেম আন্ডার EDLI, যখন কোনো এমপ্লয়ি মারা যায় তখন যে ক্লেমের যে প্রসেসটা করতে হয়, ক্লেমের যে প্রসেস থাকে, সেক্ষেত্রে টু প্রসেস দ্য ক্লেম আন্ডার EDLI, দ্য ফলোয়িং ডকুমেন্টস আর টু বি সাবমিটেড বাই দ্য ক্লেমেন্ট। ক্লেমেন্ট মানে হচ্ছে যে ওই টাকাটা ক্লেম করবে, মানে যে টাকাটার অধিকার, মানে লিগাল হেয়ার, মানে যে টাকাটা লিগালি যে টাকাটার জন্য যে ক্লেম করতে পারে, সে যে মানুষ, তাকে বলে ক্লেমেন্ট। তো টু প্রসেস দ্য ক্লেম আন্ডার EDLI, the following documents are to be submitted by the claimant: duly completed form 5(1)(f), ঠিক আছে? duly completed form 5(1)(f বা I1F, ঠিক আছে? ডেথ সার্টিফিকেট অফ দ্য ইনসিওর্ড পার্সন, ফর্ম 5টা ফিল আপ করতে হবে, নাম্বার 1 একটা হচ্ছে ফর্ম 5 আছে, সেটাকে ফিল আপ করতে হবে। এবং নেক্সট হচ্ছে ডেথ সার্টিফিকেট অফ দ্য ইনসিওর্ড পার্সন, যে মানুষটা ইনসিওর্ড করা ছিল, যে মানুষটা মারা গেছে, অবশ্যই তার ডেথ সার্টিফিকেট তাকে প্রোভাইড করতে হবে ক্লেমেন্টকে, হ্যাঁ।
সাকসেশন সার্টিফিকেট ইন কেস অফ লিগ্যাল হেয়ার্স ফাইলস দ্য ক্লেম, যেটা আমি একটু আগে বললাম যে ধরো ওনার কোনো ছেলে মেয়ে নেই বা কেউ নেই বা বাড়িতে হাজব্যান্ড নেই, বা যদি এটা ছেলেদের ক্ষেত্রে দেখা যায় তার ওয়াইফ নেই বা বাচ্চারা নেই বা যারা স্পাউস যারা আছে তারা কেউ নেই, সেক্ষেত্রে কী হবে, সাকসেশন সার্টিফিকেট কিন্তু একটা খুব লাগবে। যদি অন্য কোনো কেউ তার বোন বা দিদি বা কেউ যদি হয়, তাহলে তার সাকসেশন সার্টিফিকেট কিন্তু তাকে একটা তৈরি করতে হবে ইন কেস অফ লিগ্যাল হেয়ার্স ফাইলস দ্য ক্লেম। গার্জিয়ানশিপ সার্টিফিকেট ইফ দ্য ক্লেম ইজ ফাইল্ড অন বিহাফ অফ এ মাইনর বাই আ পার্সন আদার দ্যান দ্য ন্যাচারাল গার্জিয়ান। ঠিক আছে, যদি সে মাইনর হয় তাহলে কিন্তু গার্জিয়ানশিপ সার্টিফিকেট কিন্তু লাগবে ওই ক্লেমটা পাওয়ার জন্য। নেক্সট হচ্ছে কপি অফ ক্যান্সেল চেক ফর দ্য অ্যাকাউন্ট ইন হুইচ দ্য পেমেন্ট ইজ টু বি রিসিভড। যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে সেই অ্যাকাউন্টে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল চেক, যদি দুজন হয়, যদি দুই বোন হয়, আমার যেটা এক্সপিরিয়েন্স, যদি দুই বোনের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কিন্তু সেম ব্যাংক সেম ব্রাঞ্চের কিন্তু চেক লাগবে। ঠিক আছে, হ্যাঁ, অ্যাকাউন্ট তাদের সেম ব্যাংকে করতে হবে, সেম ব্রাঞ্চে করতে হবে, এবং প্রত্যেকের একটা করে সেখানে কিন্তু ক্যান্সেল চেক কিন্তু লাগবে। হুম, ঠিক আছে। তো এই হচ্ছে ডকুমেন্টস, তারা আজকে ডকুমেন্টস রিকোয়ার্ড ফর টু গেট দ্য ইডিএলআই বেনিফিট। তো আজকে আমি এখানে শেষ করছি, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে কিন্তু আমি আলোচনা করবো বেনিফিটস অফ ইডিএলআই স্কিম নিয়ে। ঠিক আছে বন্ধুরা, নমস্কার, গুড নাইট।